নমস্কার, শিক্ষা কুটিরের আরো একটি সাজেশনের ভিডিও আপনাদের স্বাগত জানাই। আপনারা দেখছেন শিক্ষা কুটির, আপনাদের প্রিয় শিক্ষা কুটির। তো যাই হোক, এডুকেশনাল স্টাডিজের সাজেশনটা দিয়েছি এবং সেই সঙ্গে সঙ্গে কন্টেম্পোরারি স্টাডিজের সাজেশনটাও আজকে আপনাদের সামনে পরিবেশন করব। তো এগুলি আশা করছি মোটামুটি পড়ে গেলে পরে আপনাদের আশা করছি একটা সফলতা আসবে। তো যাই হোক, দেরি না করে আমরা আলোচনা করে নিই। খুব বেশি প্রশ্ন আমি রাখিনি, মাত্র 14টা মতন প্রশ্ন রেখেছি, আর 13টা রেখেছিলাম এডুকেশনাল স্টাডিজে CC2-তে। এবার কন্টেম্পোরারি স্টাডিজ অর্থাৎ সমকালীন শিক্ষা। তো এখানে যেটা আমি রেখেছি, প্রথম প্রশ্ন খুব খুব গুরুত্বপূর্ণ, যেখান থেকে আপনাদের প্রশ্ন আসার সম্ভাবনা 100% রয়েছে। তো সেটা হচ্ছে, প্রশ্নটা দেখলেই বুঝতে পারবেন আপাতত, সেটা হচ্ছে যে বিশেষ শিক্ষা, ঠিক আছে, বিশেষ শিক্ষা। যে প্রথম যেটা রয়েছে যে বিশেষ শিক্ষা, তারপরে সমন্বিত শিক্ষা এবং অন্তর্ভুক্তিমূলক শিক্ষার মধ্যে তুলনামূলক আলোচনা করুন। এবং এগুলো যদি 16 নম্বরে না দেয় তাহলে কিন্তু আলাদা আলাদা করেও দিতে পারে। তাহলে বিশেষ শিক্ষা, সমন্বিত শিক্ষা এবং অন্তর্ভুক্তিমূলক শিক্ষার তুলনামূলক আলোচনা করুন। এটা সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং এবছরের জন্য মোস্ট ইম্পর্টেন্ট রয়েছে। ঠিক আছে, নেক্সট যেটা রয়েছে, যেটা খুবই গুরুত্বপূর্ণ আরো একটি প্রশ্ন, সেটা হচ্ছে শিক্ষক প্রশিক্ষণ অর্থাৎ টিচার ট্রেনিং বিষয়ে কোঠারি কমিশনের প্রধান প্রধান সুপারিশ। ঠিক আছে, প্রধান সুপারিশ। ঠিক আছে, শিক্ষক প্রশিক্ষণ বিষয়ে কোঠারি কমিশনের সুপারিশ, প্রধান সুপারিশ, এটা খুবই গুরুত্বপূর্ণ রয়েছে। ঠিক আছে, নেক্সট যে প্রশ্ন রয়েছে সেটা হচ্ছে আপনাদের সামনে উপস্থাপন করছি, শান্তির জন্য শিক্ষা বলতে কি বোঝো, পিস এডুকেশন। এটা পড়ে যাবেন তো এটা আসবেই আসবে, একটা প্রশ্ন থাকবেই, 7, 9, 16 থাকবেই থাকবে। শান্তির জন্য শিক্ষার প্রকৃতি ও পরিধি আলোচনা করুন এবং সেই সঙ্গে শান্তির জন্য শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের কি কি গুণাবলী বিকশিত হয় সেগুলি আলোচনা করুন এবং শান্তির জন্য শান্তি শিক্ষার জন্য গৃহীত পদক্ষেপগুলি লিখুন। এই শান্তি শিক্ষার যদি ফুল কভারেজ আপনি নিয়ে যান তাহলে পরে কিন্তু একটি 7 বা 16 নম্বর আসবেই আসবে এখান থেকে। তো এখান থেকেও আপনারা ভালো করে উত্তরগুলি করতে পারবেন এবং লিখতে পারবেন। প্রশ্নগুলি টুকে নিন, তাহলে পরে আপনাদের সুবিধা হবে। ঠিক আছে, এবং শিক্ষাকুটির যে টেলিগ্রাম পেজ রয়েছে অবশ্যই সেই পেজের সঙ্গে যুক্ত হয়ে যান, তাহলে পরে সব থেকে ভালো হবে এবং আপনাদেরও সুবিধা হবে। তো যাই হোক, আশা করছি পরবর্তী যে প্রশ্ন রয়েছে সেই প্রশ্নের দিকে আমরা চলে যাব। আমরা 4 নম্বর প্রশ্ন বললাম, 4 নম্বর নয় 3 নম্বর প্রশ্ন বললাম, শান্তির জন্য শিক্ষার পুরো সেটটা কমপ্লিট করতে। এইবার যে প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ সেটা শুনে নেবেন। CWSN অর্থাৎ চিলড্রেন উইথ স্পেশাল নিডস বলতে কাদের বোঝানো হয়? এখান থেকে কিন্তু প্রশ্ন আসবেই। চিলড্রেন উইথ স্পেশাল নিডস কাদের বোঝানো হয়? বিদ্যালয়ে মানসিক প্রতিবন্ধী শিক্ষার্থীদের প্রাথমিক চিহ্নিতকরণের উপায়গুলি কি কি, এটা লিখুন। ঠিক আছে, প্রাথমিক উপায়গুলি লিখুন এবং সেই সঙ্গে সঙ্গে অস্থি বিকলাঙ্গদের কারা, এদের শিক্ষায় সমস্যাগুলি ব্যক্ত করুন। এগুলো আপনারা নিজেরা দেখুন, একবার রিডিং মারলেই আপনারা পারবেন, এটুকুনি বলে রাখছি। আপনারা বই দেখে পড়ে নিন। ঠিক আছে, একবার রিডিং মারলেই কিন্তু পারবেন। CWSN বলতে চিলড্রেন উইথ স্পেশাল নিডস বোঝানো হয়েছে। বিদ্যালয়ে মানসিক প্রতিবন্ধী শিক্ষার্থীদের প্রাথমিক চিহ্নিতকরণের উপায়গুলি লিখুন, উপায়গুলি লিখুন। ঠিক আছে, অস্থি বিকলাঙ্গ কারা এবং এদের যে সমস্যা, ঠিক আছে, এদের যে সমস্যা সেই সমস্যাগুলি ব্যাখ্যা করুন। ঠিক আছে, এদের সমস্যাগুলি ব্যাখ্যা করুন। তারপরে রয়েছে অন্তর্ভুক্তিমূলক শিক্ষায় CWSN। ঠিক আছে, CWSN শিক্ষার্থীদের শিখনে আইসিটি ব্যবহার করা যায় তা লিখুন। ঠিক আছে, অর্থাৎ আইসিটি থেকে একটা প্রশ্ন হবে, সেটা যেভাবেই হোক না কেন, আইসিটি থেকে একটা প্রশ্ন হবেই। ঠিক আছে, যে অন্তর্ভুক্তিমূলক শিক্ষায় CWSN শিক্ষার্থীদের শিখনে আইসিটি কিভাবে ব্যবহার করা যায় এবং শিক্ষাক্ষেত্রে আইসিটি ব্যবহারের সম্ভাবনাগুলি কি কি। ঠিক আছে, আইসিটি থেকে একটা প্রশ্ন হচ্ছে। এছাড়াও আইসিটি থেকে একটা প্রশ্ন আছে। ঠিক আছে, এছাড়াও একটি প্রশ্ন আছে, সেটা হচ্ছে তারপরে রাখছি, যেটা শিখন সমস্যাযুক্ত শিশুদের শেখানোর জন্য নির্দিষ্ট শিক্ষণ দক্ষতা সম্পর্কে আলোচনা করুন। ঠিক আছে, শিখন সমস্যাযুক্ত শিশুদের শেখানোর জন্য নির্দিষ্ট শিক্ষণ দক্ষতা সম্পর্কে আলোচনা করুন। বিদ্যালয়ের শিক্ষার্থীদের 21 শতকের কাঙ্ক্ষিত শিখন দক্ষতাগুলি উল্লেখ করুন। ঠিক আছে, বিদ্যালয়ের শিক্ষার্থীদের 21 শতকের কাঙ্ক্ষিত শিক্ষণ দক্ষতাগুলি উল্লেখ করুন। ঠিক আছে, তারপরে যে রয়েছে যে 1904 সালে লর্ড কার্জনের ঘোষিত শিক্ষানীতি, এটা খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, লর্ড কার্জনের যে ঘোষিত শিক্ষানীতি রয়েছে সেটা কি? ঠিক আছে, লর্ড কার্জনটা আসতে পারে। ঠিক আছে, কারণ ইতিহাস বিষয় যেহেতু, শিক্ষার ইতিহাস আসতেই পারে। উডের ডিসপ্যাচের প্রভাব। আরেকটা জিনিস বলে রাখি, আপনি পড়ে গিয়েছেন সুপারিশ এসছে, প্রভাব, কোনো চিন্তা নেই, ওই প্রভাবটাই সুপারিশ বলে আপনি লিখে দিতে পারবেন, কোনো সমস্যা নেই। কারণ প্রভাবের ফলশ্রুতি তো সেগুলো হয়েছে, যেমন 3টি বিশ্ববিদ্যালয় স্থাপন। ঠিক আছে,
তো এটা হচ্ছে প্রভাবের ক্ষেত্রেও যা হবে, সুপারিশের ক্ষেত্রেও তাই হবে, একই হবে। তো এটা নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই, একবার করে দেখে নিন, একবার দেখলেই হয়ে যাবে। ভারতবর্ষের ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থার সংক্ষিপ্ত পর্যালোচনা করো। ভারতবর্ষের ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থার সংক্ষিপ্ত পর্যালোচনা করো। নেক্সট প্রশ্ন রেখেছি। তারপরে রয়েছে 8 নম্বরে, দেখুন, সরকার পোষিত বিদ্যালয়ে বিশেষভাবে সক্ষম শিক্ষার্থীদের অন্তর্ভুক্তির নীতিগুলি লিখুন। ঠিক আছে, অন্তর্ভুক্তি নীতিগুলি লিখুন। ঠিক আছে, অর্থাৎ ইনক্লুসিভ এডুকেশনের এখানে কথা বলা হচ্ছে। অন্তর্ভুক্তিমূলক শিক্ষা ব্যবস্থায় বিদ্যালয়ের প্রশাসনের ভূমিকা আলোচনা করুন। শুধু এখানে বিদ্যালয়ের প্রশাসন নয়, এর সঙ্গে আরো একটা কথা লিখতে হবে, সেটা হচ্ছে আমি পিতামাতার ভূমিকা, যে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা ব্যবস্থায় পিতামাতার ভূমিকা। ঠিক আছে, পিতামাতার ভূমিকাটা আপনারা অ্যাড করে নেবেন এর সঙ্গে, পিতামাতার ভূমিকাটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ রয়েছে। তারপরে যেটা রয়েছে যে শিক্ষাক্ষেত্রে লিঙ্গ সমতা বিষয়ে এনসিএফ 2005-এর সুপারিশগুলি আলোচনা করুন। ঠিক আছে, লিঙ্গ সমতা, এনসিএফ 2005, ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক 2005। ঠিক আছে, এটা কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে। এনসিএফ 2005-এর সুপারিশগুলো কি আছে? যদিও এনসিএফ 2005 কিন্তু আপনারা পড়েছেন ফার্স্ট ইয়ারে, তো সেটাই কিন্তু লিঙ্গ সমতার ক্ষেত্রে অর্থাৎ জেন্ডার ইকুয়ালিটির ক্ষেত্রে কি আর সুপারিশ রয়েছে সেগুলো লিখতে হবে। শিক্ষার অধিকার আইন 2009, ঠিক আছে, অনুযায়ী বিদ্যালয়ের দায় দায়িত্ব আলোচনা করুন। ঠিক আছে, বিদ্যালয়ের দায় দায়িত্বের মধ্যে আপনাকে প্রশ্ন ঘুরিয়ে দিল যে শিক্ষকের দায় দায়িত্ব আলোচনা করুন, একই উত্তর হবে, একইভাবে লিখে দেবেন, কোনো সমস্যা হবে না। এরপরে যেটা রয়েছে এখান থেকে দুটোর মধ্যে একটা আসবেই আসবে, একদম গ্যারান্টি, সেটা হচ্ছে ভারতের তপশিলি উপজাতি সম্প্রদায়ের শিক্ষার সমস্যাগুলি আলোচনা করুন। আর ভারতীয় সংবিধানে সংখ্যালঘুদের শিক্ষায় যে সমস্ত অধিকারগুলি দেওয়া হয়েছে সেগুলি সংক্ষেপে আলোচনা করুন। এবার বলে রাখি যে এই সংখ্যালঘুদের অধিকারটাই কিন্তু সব থেকে বেশি গুরুত্বপূর্ণ এই দুটো প্রশ্নের মধ্যে, সংখ্যালঘুদের অধিকারটাই কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এক্ষেত্রে এরপরে যে নেক্সট প্রশ্ন রয়েছে সেটা হচ্ছে, চলে যাব সেটাতে। আর আরেকটা কথা বলবো যে এই সাজেশনগুলি একটু বন্ধু বান্ধবদের মধ্যে ছড়িয়ে দেবেন, কারণ আমি শেষ টাইমে দিচ্ছি, অনেকে চেয়েছিলেন, তো যাই হোক আমি টাইম মতো দিতে পারিনি, এর জন্য আমি দুঃখিত। তো সেক্ষেত্রে আপনারা একটু ছড়িয়ে দেবেন। আরসিআই এর গঠন ক্ষমতা কার্যাবলী আলোচনা করুন। আরসিআই, রিহ্যাবিলিটেশন কাউন্সিল অফ ইন্ডিয়া, এখান থেকে শর্টবট আসতে পারে। স্বাধীন ভারতের নারী ও পুরুষের শিক্ষার সমতা বিধানে যে সমস্ত উদ্যোগ নেওয়া হয়েছে সেগুলি আলোচনা করুন, অর্থাৎ লিঙ্গ বৈষম্য দূরীকরণে যে সমস্ত উদ্যোগ নেওয়া হয়েছে, সাম্যের মানে লিঙ্গ সমতা আনার জন্য সেই সমস্ত উদ্যোগগুলি লিখতে হবে। তারপরে হান্টার কমিশনের সুপারিশগুলি আলোচনা করুন, এটা খুব একটা গুরুত্বপূর্ণ না, তাহলে দেখে যেতে পারেন। 1813 সালের সনদ আইনের শিক্ষাগত তাৎপর্য, যেখানে বার্ষিক একটা টাকা খরচের কথা বলা হয়েছিল, 1 লক্ষ টাকা খরচের, সেই বিষয়টা কিন্তু এখানে লিখতে হবে। অপারেশন ব্ল্যাকবোর্ড কোঠারি কমিশনের এবং স্কুল কমপ্লেক্স কোঠারি কমিশনের টিকা হিসেবে আপনারা দেখে যেতে পারেন। ঠিক আছে, মোটামুটি এটুকুনি ছিল কিন্তু যে এডুকেশনাল স্টাডিজ যেটা রয়েছে, এডুকেশনাল স্টাডিজ তার সাজেশন। আপনারা আশা করছি এই সাজেশনটি বন্ধু বান্ধবদের মধ্যে ছড়িয়ে দেবেন। পরবর্তী সাজেশন আই বটনে আছে, প্লেলিস্টে আছে সমস্ত সাজেশন, দেখে নেবেন। তো ভালো থাকুন, দেখতে থাকুন শিক্ষাকুটির। ধন্যবাদ।